আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন এক যুগে পদার্পণ করেছে বাংলাদেশ, যেখানে সরকার পরিবর্তনের পর নতুন ইলেক্টেড গভর্নমেন্ট তারা কিন্তু গতকাল থেকেই দায়িত্ব নিয়ে ফেলেছে এবং বাংলাদেশের যে স্পোর্টস অ্যান্ড ইউথ এই মিনিস্ট্রিটা রয়েছে সেটার প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক গোলকিপার এবং সাফ জয়ী গোলরক্ষক এবং ক্যাপ্টেন আমিনুল হক। শুভেচ্ছা তাকে, এবং অবশ্যই বাংলাদেশের হিস্ট্রিতে এই ধরনেরই ঘটনা দ্বিতীয়বার ঘটলো, যেখানে একজন জাতীয় দলের খেলোয়াড়, সেটা যেই স্পোর্টসেরই হোক না কেন, তিনি ওই ইউথ অ্যান্ড স্পোর্টসের যেই মন্ত্রণালয়টা রয়েছে সেটার দায়িত্ব পেয়েছেন। তবে আগের বারের যেই সিচুয়েশনটা তৈরি হয়েছিল সেটার সাথে এবারের প্রেক্ষাপটটা নিশ্চয়ই খানিকটা ভিন্ন হবে, এবং আমিনুল হক প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন এবং দেখা যাক তিনি আসলে কিভাবে করে এই দায়িত্বটা সামলান এবং বাংলাদেশের স্পোর্টসটাকে তিনি সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যান। তবে কিছু জিনিসের খবর আমরা পাচ্ছি, বিসিবি কেন্দ্রিক খবর, যেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে চাইছে আজকে। প্রথম যেই নিউজটা সেটা হচ্ছে যে গাজী আশরাফ হোসেন লিপু, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা ক্রিকেট মেইনস ন্যাশনাল টিমের যেই প্রধান নির্বাচক, তিনি আসলে তার জায়গাটা হয়তো হারাচ্ছেন, কিংবা তিনি তার পজিশনে আর কন্টিনিউ করছেন না। তার জায়গায় খুব স্ট্রংলি বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার সুমনের নাম, তিনি প্রধান নির্বাচক হিসেবে আসতে পারেন। এর আগেও হাবিবুল বাশার সুমন তিনি নির্বাচক হিসেবে কাজ করেছেন, নির্বাচকদের প্যানেলে তিনি ছিলেন, তবে প্রধান নির্বাচক পদটায় প্রথমবারের মতো হয়তো তাকে আমরা দেখব। সো পরিবর্তনগুলো শুরু থেকেই আসা শুরু হয়ে গেছে, এবং সেই সাথে আমরা ডেফিনেটলি যেই বিষয়গুলো আসলে দেখছিলাম যে একটা তিক্ত ব্যাপার ছিল সাংবাদিক এবং বিসিবির মধ্যে, যেখানে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেমিসিসের ভিতরে বা মিরপুর ন্যাশনাল স্টেডিয়ামের ভিতরে সাংবাদিকদের অফ ডেতে ঢোকা মানা করে দিয়েছিলেন, কিংবা সেখানে একটা রেস্ট্রিকশন নিয়ে এসেছিলেন। সেই রেস্ট্রিকশনটা উঠিয়ে দিয়েছেন নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক সঙ্গে সঙ্গেই, এবং একটা প্রেস কনফারেন্সের মাঝপথেই তিনি ফোনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিইও আছে তাকে ফোন দিয়ে জানিয়েছেন যে সাংবাদিকদের এখন থেকে ফুল অ্যাক্সেস যেন দেয়া হয়, তারা যেন মাঠে যখন ইচ্ছা যখন খুশি আসতে পারেন, কিংবা মিরপুর স্টেডিয়ামে তাদের যেন অ্যাক্সেসটা বিঘ্নিত না হয়। যাই হোক, এসব হচ্ছে পাশের খবর। যে খবরটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে গাজী আশরাফ হোসেন লিপুর জায়গায় হাবিবুল বাশার সুমন আসছেন, এবং তিনি আসার পর তিনি যদি চলেও আসেন, ধরে নিই যে হাবিবুল বাশার সুমনই যেহেতু সবচেয়ে স্ট্রংগেস্ট ক্যান্ডিডেট, তিনি হয়তো আসবেন প্রধান নির্বাচক হিসেবে, প্যাটার্নে কোনো পরিবর্তন আমরা দেখব কিনা বাংলাদেশের স্কোয়াড সিলেকশনের জায়গাটায় এবং বাংলাদেশের ন্যাশনাল টিম যে গঠন করা হবে সেটার পেছনের যে স্ট্র্যাটেজিটাই। কারণ স্ট্র্যাটেজিগত দিক থেকে আমরা দেখেছি যে একটা ফোকাস থাকতো বাংলাদেশের যে টেস্ট স্কোয়াডটা রয়েছে সেটাকে একটু গুছিয়ে নিয়ে আসার, এবং আমার কাছে মনে হয় যে সেই টেস্ট স্কোয়াডটা গুছিয়ে আনার ক্ষেত্রে অনেকটুকুই সফল হয়েছিল প্রিভিয়াস নির্বাচক প্যানেলটা। সেই প্যানেলের মাধ্যমেই টেস্ট স্কোয়াডের যেই পরিবর্তনগুলো এসেছিল সেই পরিবর্তনটা একটা সাস্টেনেবল ডিরেকশনের দিকেই এগিয়ে যাচ্ছিল বলে আমার কাছে মনে হয়। কোনো র্যাডিক্যাল পরিবর্তন না হলে আমার মনে হয় টেস্টে বাংলাদেশের একটা মোটামুটি ভালো স্কোয়াড আছে যারা এই টেস্ট সাইকেলের চ্যাম্পিয়নশিপের সাইকেলটায় পার্টিসিপেট করতে পারবে। তবে মূল যেই বিষয়টা, যেটা নিয়ে আরেকটা সাকসেস স্টোরি হতে পারে বাংলাদেশ ক্রিকেটের, সেটা হচ্ছে যে তারা টি-20 ফোকাসড একটা নির্বাচক প্যানেল তৈরি করেছিলেন, যারা আসলে টি-20 স্কোয়াডটাকে মোটামুটি ভালো গুছিয়ে নিতে পেরেছেন আমার মনে হয় গত 1-1.5 বছরে। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ মোটামুটি সফলই ছিল। সুপার 8-এ তারা উঠেছিল প্রথমবারের মতো, যেটা কিনা যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে, অন্তত টি-20 টুর্নামেন্টে বা টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সেরা সাফল্য, এবং আরেকটু হলেই সেমিফাইনালেও হয়তো চলে যেতে পারতো বাংলাদেশ। তো সেই সাফল্যের জের ধরেই আমার কাছে মনে হয় যে টি-20 স্কোয়াডটা বাংলাদেশের দিনে দিনে উন্নতি হচ্ছে দলটার মধ্যে, এবং এমন কিছু প্লেয়ারদেরকে আমরা আসলে দলে সংযুক্ত করতে পারছি, সেটা ব্যাটিং অর্ডারেই হোক, সেটা বোলিংয়েই হোক। বোলিংয়েরও যে দুইটা ধরন রয়েছে, স্পিন পেস, এই দুই জায়গাতেই আমার মনে হয় যে ভালো একটা ব্যালেন্স আমরা তৈরি করা শুরু করে দিয়েছি, এবং পাইপলাইনে এমন কিছু ক্রিকেটাররা আছেন যারা প্রমিস দেখাচ্ছেন, অর্থাৎ একজনের পরিবর্তে একজন অফ ফর্মে থাকলে আরেকজনকে নেওয়া যেতে পারে যিনি সিমিলার ক্যালিবার শো করতে পারেন। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ খুব ভালো প্রিপারেশনই ছিল 2026 ওয়ার্ল্ড কাপটা খেলার জন্য। আনফর্চুনেটলি আমরা তো সেই ওয়ার্ল্ড কাপটা খেলতে পারিনি, বাট 2028 ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করে ফেলেছে। সেটা আইসিসির লেটেস্ট নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 12টা দল কনফার্ম করেছে 2028 ওয়ার্ল্ড কাপ, তার মধ্যে বাংলাদেশ আছে, এবং তারা বেসিক্যালি টি-20 র্যাঙ্কিংসে 9 নম্বরে থাকার কারণেই
তারা কিন্তু সেই বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগটা ইতিমধ্যেই পেয়ে গেছে। এটার কোনো অবনতির কোনো সুযোগ নেই বা সেটা উল্টে যাওয়ার কোনো চান্স নেই। কোয়ালিফায়ার্স আর খেলতে হচ্ছে না বাংলাদেশকে, যেটা নিয়ে আমাদের টেনশন ছিল। এবারে ফোকাসটা নিয়ে আসি ওয়ানডে দলটার দিকে, কারণ এই ওয়ানডে দলটাই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার কারণ। আমার কাছে মনে হয় যে সবচেয়ে অগোছালো একটা দল, সবচেয়ে ইমব্যালেন্সড একটা দল, এবং এই জায়গাটার মধ্যে আমার মনে হয় কাজ করার অনেক কিছু রয়েছে। সো এটাকে আসলে নিচ থেকে উঠিয়ে আনার যে ব্যাপারটা, সেই ব্যাপারটায় কতটুকু বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় কাজ করবেন বা নতুন প্রতিমন্ত্রী কাজ করবেন, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। কারণ এই জায়গাটার মধ্যে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র ন্যাশনাল টিম কেন্দ্রিক একটা পরিকল্পনা যদি করা হয়, ইটস ভেরি ডিফিকাল্ট সেই জায়গা থেকে দলটাকে গুছিয়ে আনার। অবভিয়াসলি টি-20 দলটা যেভাবে গুছানো হয়েছে সেটার পেছনে কিন্তু বেশ কিছু কারণ ছিল। ওয়ান অফ দ্য রিজনস ওয়াজ, আমার কাছে মনে হয় যে এনসিএল টি-20 নামের যে একটা লোকাল ডোমেস্টিক টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল, সেটা কিন্তু প্লেয়ারদেরকে খুব ভালোভাবেই এই টি-20 গেমটার মধ্যে রাখতে পেরেছে। এবং এটার পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল টিম হোক, এ টিম হোক কিংবা এইচপি টিম হোক, বিভিন্ন ধরনের টি-20 ফরম্যাটের কম্পিটিশন কিন্তু আয়োজন করেছিল বিসিবি ওভার দ্য ইয়ার। সো ওই বিষয়টা বাংলাদেশকে একটু ভালো একটা স্টেজে নিয়ে গেছে। তবে ওডিআইয়ের যে জায়গাটা বা ওয়ানডে ক্রিকেটের যে জায়গাটা, সেটা কেন নিচের দিকে নামছে, তার কারণটা আমার কাছে মনে হয় যে ওই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলাদা করে শুধুমাত্র ক্লাব কেন্দ্রিক ওই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বাদে 50 ওভার ফরম্যাটের কিন্তু অন্যান্য ভালো কম্পিটিটিভ টুর্নামেন্ট সেভাবে প্রমোট করতে পারছে না। সেই জায়গাটায় আমার কাছে মনে হয় ফোকাসের খানিকটা ঘাটতি রয়েছে। এবং বাংলাদেশের মূল শক্তির জায়গায় ছিল আসলে ওই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, এবং সেই লিগটাতে এই 50 ওভার ফরম্যাটটাতে যে প্লেয়াররা পারফর্ম করতেন, সারা বছর ওয়েট করতেন যে টুর্নামেন্টে খেলবেন, খেলে ভালো পারফর্ম করবেন এবং তারপর তাদের ওডিআই টিমেও জায়গা হয়ে যাবে। এবং এর সাথে আরও একটা বিষয় অবশ্য মানতেই হবে যে ওয়ানডে এই মুহূর্তে আগের তুলনায় ইন্টারন্যাশনাল ম্যাচেসই খেলা খুব কম হয়। স্পেশালি টি-20 ওয়ার্ল্ড কাপকে ঘিরে দেখা যায় যে 1-1.5 বছর ধরে টি-20কেই ফোকাস করা হয়, ওয়ানডে কম খেলা হয়। এবং এবার যেহেতু ওয়ানডে বিশ্বকাপ 2027-এ, 2026-এ কিন্তু বেশ কিছু ওয়ানডে ম্যাচেস বাংলাদেশ পাচ্ছে, বেশ কিছু সিরিজ বাংলাদেশ পাচ্ছে। এবং 2027-এর আগে এই যে এশিয়া কাপ একটা অনুষ্ঠিত হওয়ার কথা, সেই এশিয়া কাপটাও বাংলাদেশ আয়োজক হওয়ার কথা, সেটাও আমরা মোটামুটি শুনছিলাম। সো অনেকগুলো ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশ খেলতে পারবে। দল গোছানোর জন্য আমার মনে হয় যে বায়োল্যাটারাল সিরিজগুলোর দিকে তাকিয়ে বা এশিয়া কাপের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের এই ডোমেস্টিক স্ট্রাকচারের ভেতরেই ওয়ানডে টুর্নামেন্টগুলোকে আর একটু প্রমোট করার জায়গা রাখতে হবে। এবং সেই ব্যাপারটা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। তারা বিসিএল অর্গানাইজ করছে, বিসিএল এর ওয়ানডে ভার্সনটা তারা এগিয়ে এনেছে তাদের ক্যালেন্ডারে, এবং এই ফেব্রুয়ারির 23 থেকে 28 তারিখের ভেতরেই তারা ইনফ্যাক্ট গ্রুপ স্টেজের ম্যাচগুলো খেলে নিবে এবং 31 তারিখের মধ্যে তারা ফাইনালটা করে ফেলবে। সো 7 ম্যাচের একটা ওডিআই টুর্নামেন্ট তারা অর্গানাইজ করতে যাচ্ছে, যেটার পর আবার মার্চের 12 তারিখ থেকে পাকিস্তানের সঙ্গে যে ওয়ানডে সিরিজ, সেই সিরিজ খেলার জন্য বাংলাদেশের স্কোয়াডটা নিশ্চয়ই ঘোষণা করে দেওয়া হবে মার্চের প্রথম সপ্তাহের ভেতরে। সো এই হচ্ছে প্ল্যান। এবং এই ওয়ানডে দলটাকে আসলে গুছিয়ে নেওয়ার যেই কাজটা, সেটা কিন্তু খুব একটা সহজ কাজ হবে না। এবং এই গোছানোর যেই শুরুটা অন্তত ছিল গত বছর, যে যখন নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দিয়ে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন দেওয়া হয়েছিল, 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন তত্ত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গিয়েছিল, মেহেদী মিরাজের আন্ডারে দলটাকে গোছানোর যে কাজ, সেটা কিন্তু খুব একটা বেশি ভালো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং সেখানে আমরা জানি যে বেশ কিছু ক্রিকেটাররা আছেন যারা টি-20ও খেলছেন, আবার ওডিআইটাও খেলছেন। এই ধরনের খেলোয়াড়দের সংখ্যা অনেক বেশি, এবং শুধুমাত্র ওডিআই স্পেশালিস্ট হোক কিংবা 50 ওভার ফরম্যাটের সঙ্গে ধাতস্থ কিছু খেলোয়াড়, তাদেরকে আরেকটু প্রমোট করা হোক, সেই জায়গাগুলোর মধ্যেই কিন্তু একটু আমরা পেছনের দিকে রয়ে গিয়েছি বলে মনে হয়। সো ওই পজিশনগুলোতে আশা করব যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু নজর দেবে, এবং বিসিএল দিয়ে শুরু হোক আমাদের এই যাত্রা। সব মিলিয়ে 4টা দল 4টা জোনে ভাগ হয়ে 7 জন ক্রিকেটার অন্তত সুযোগ পাচ্ছেন এই টুর্নামেন্টটা খেলার। সো এই টুর্নামেন্টটার পর আমরা একটা প্রাথমিক ধারণা পাবো যে 2027 বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াডে আসলে কারা কারা বাইরে থেকে এসে ঢুকতে পারেন, কাদের পোটেনশিয়ালটা ভালো আছে ইয়াংদের মধ্যে যদি ধরি, ইভেন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারদের মধ্যেও কি কেউ সুযোগ পেয়ে যেতে পারেন কিনা এই স্কোয়াডের মধ্যে, সেটাই এখন আমাদের নতুন করে একটা প্রশ্নের জবাব খুঁজতে হবে। আপনারা জানিয়ে দিন কমেন্ট করে যে আসলে বাংলাদেশের ক্রিকেটের ফিউচারটা আপনারা এই নতুন মন্ত্রণালয়ের আন্ডারে কেমন দেখছেন, এবং ওডিআই টিমটা যদি গুছিয়ে নিতে হয় তাহলে আসলে কি কি পদক্ষেপ এই নেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে, সেই বিষয়গুলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই, সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা।